সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তোমাদের সাথে আছি রবিন আহমেদ জুয়েল। আজকে আমরা অধিবৃত্তের একটা ক্লাস নিয়ে আলোচনা করব। সেটা একটা ইম্পর্টেন্ট ক্লাস। তবে আমি একটা কথা বলবো, যারা অধিবৃত্তের আজকে ক্লাসটা করবা তারা উপবৃত্তের একটা বেসিক ক্লাস আছে, সেই ক্লাসটা অবশ্যই করবা, তাহলে এই ক্লাসটা বুঝতে তোমার সুবিধা হবে। তাহলে চলো আমরা আজকে আমাদের টপিক্সে চলে যাব। আর তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থেকে ক্লাসগুলোকে উপভোগ করার জন্য। চলো আমরা কথা না পারি আমাদের টপিক্সে চলে। দেখো, আজকে আমরা পড়ব অধিবৃত্তের সমীকরণ। তাহলে অধিবৃত্তের সমীকরণ হচ্ছে x² / a² - y² / b² = 1, যেখানে a > b। মনে রাখবা, a > b হলে চিত্রটা হবে x অক্ষ বরাবর। এই যে আমরা চিত্রটা অঙ্কন করছি x অক্ষ বরাবর। এইখানে দেখো, যারা পরাবৃত্তের ক্লাস করছো, চিত্রটা কিন্তু পরাবৃত্তের কার্ভের মতো। হ্যাঁ, দুইটা পরাবৃত্তের কার্ভই হচ্ছে একটা অধিবৃত্ত। তাহলে এইখানে আমরা যখন বলছিলাম যে এটা হচ্ছে s, এটা একটা s হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। এখানে পরিচয়গুলো আমি বলে দিচ্ছি। এখানে কি বলছি আমরা, যে a বড় হলে x অক্ষ বরাবর, ওই আলোচনাটা করে দেই। যদি b বড় হইতো, যদি a এর চেয়ে b বড় হতো, তখন চিত্রটা হয়ে যাচ্ছে a² - b² কি হবে বলো তো, x² / a² = 1। তখন সমীকরণটা হয়ে যেত y² / b² - x² / a² = 1, যেখানে b a থেকে b বড়। তাহলে এইটা যদি হইতো, তখন চিত্রটা হয়তো এইটা, যেমন দেখো x অক্ষ বরাবর কার্ভটা গেছে, তখন এই ক্ষেত্রে কার্ভটা হয়ে যেত y অক্ষ বরাবর। তাহলে এইটা যদি তোমরা জানো, তাহলে তোমরা এই সূত্রটা যদি আমরা ক্যালকুলেট করতে পারি, বা এইটা যদি আমরা করতে পারি, তাহলে এটা আমাদের কোনো প্রবলেম হবে না আশা করি। তাহলে এটা আমরা পরে করব, যে b যদি বড় হয় তাহলে সূত্রগুলো কিভাবে হয়। এখন দেখো, আমরা যে চিত্রটা অঙ্কন করছি, এখানে খেয়াল করো, আমরা বলছি যেদিকে কার্ভটা যাবে তার বিপরীত দিকে, অর্থাৎ s যেদিকে থাকে তার বিপরীত দিকে কে থাকে, নিয়ামক রেখা। তাহলে mz হচ্ছে নিয়ামক রেখা। ঠিক এই s এর বিপরীতে নিয়ামক রেখা হচ্ছে m'(z). আবার এইটা এই কার্ভটা যেখানে সেট করছে, দেখো আমি এখানে a' দিছি, সেটা হচ্ছে শীর্ষবিন্দু। ঠিক এটাও শীর্ষবিন্দু। আবার এই যে x অক্ষ এবং y অক্ষ যে বিন্দু সেট করছে, সেটা আমরা বলছি কেন্দ্রের স্থানাঙ্ক, সেটাকে আমরা c দিয়ে প্রকাশ করছি। এখন দেখো, তাহলে s হচ্ছে কি, উপকেন্দ্রের স্থানাঙ্ক, আর p হচ্ছে একটা চলমান বিন্দু, যেখানে আমরা যখন sp = pm দিয়ে আমরা অঙ্কগুলো করছি, তখন আমরা এই বেসিকটা আলোচনা করছি। এই ক্লাসটাও তোমাদের আমি লিঙ্ক দিয়ে দিব, তোমরা অবশ্যই দেখবা। তাহলে এখন খেয়াল করো, আমরা এই কার্ভ থেকে বিভিন্ন সূত্রগুলা বের করার চেষ্টা করি। চলো, প্রথমে আমরা উপকেন্দ্রের স্থানাঙ্কের সূত্র বের করব। যারা উপবৃত্তের ক্লাস করছো, তখন আমরা যখন উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করছিলাম, তখন বলছি a ± = 0। প্লাস মাইনাস হওয়ার কারণটা কি, দেখো এটা হচ্ছে যেহেতু x অক্ষ বরাবর, সেহেতু x এর স্থানাঙ্ক থাকবে, y এর স্থানাঙ্ক 0। যেহেতু এইটুক থেকে এইটুকের দূরত্ব ডিসটেন্স a, তাই এটা হচ্ছে a। আর যেহেতু আমরা বলছি যে এই অধিবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান 1 থেকে বড়, এই জন্যই উৎকেন্দ্রিকতা থাকবে, হচ্ছে উৎকেন্দ্রিকতা। তাহলে উপকেন্দ্রের সূত্র হচ্ছে প্লাস মাইনাস, কেন, যেহেতু এইটা আর এটা ধনাত্মক দিক, এটা ঋণাত্মক দিক, সেহেতু প্লাস মাইনাস, 0। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হলো, প্লাস মাইনাস a, 0। আবার যখন নিয়ামকের সমীকরণ বলছিলাম, তখন আমরা বলছি যে নিয়ামক সমীকরণ, এটা x অক্ষ বরাবর, তাহলে হবে x। নিয়ামকের সমীকরণ যখন আমরা বলছিলাম, যখন আমরা উপবৃত্তের ক্লাস করছি, তখন বলছিলাম যে x = কি হয় বলতো, প্লাস মাইনাস a। তাহলে এই সূত্রের ক্ষেত্রে ঠিক একই কথা হবে। তাহলে এটা হবে কি, প্লাস মাইনাস a/e। তাহলে নিয়ামকের সমীকরণ কি হবে বলতো দেখি, যেহেতু দুইটা অক্ষ বরাবর আছে, এই যে নিয়ামকের সমীকরণ, সেটা কি, এই অক্ষ বরাবর আছে নিয়ামক রেখা, এই অক্ষ বরাবর আছে নিয়ামক রেখা, সেহেতু প্লাস মাইনাস। তাহলে x = প্লাস মাইনাস a/e। আবার উৎকেন্দ্রিকতা, দেখো এই সূত্রটার মধ্যে একটা সূত্রের পার্থক্য, সেটা হচ্ছে উৎকেন্দ্রিকতা। তোমরা যারা আমার উপবৃত্তর ক্লাস করছো, তখন আমরা উৎকেন্দ্রিকতা বলছি, যদি a বড় হয়, তখন বলছিলাম a² নিচে হবে, a² - b² হবে। এই সূত্রের কথা বলছিলাম, একটা রুট হবে। কিন্তু ঠিক একই সূত্র যদি অধিবৃত্তের ক্ষেত্রে হয়, সেখানে একটা প্লাস হবে শুধু। যেহেতু আমাদের ইকুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে, সেহেতু উৎকেন্দ্রিকতার জায়গায় একটা মাইনাসের জায়গায় প্লাস হবে। শুধু এই একটা সূত্রই আছে যা তোমার উপবৃত্ত থেকে ভিন্নতা প্রদর্শন করে। আর না হলে কোনো সূত্র, এমন কোনো সূত্র নাই যেটা ভিন্নতা প্রদর্শন করবে না, সবই একরকম।
আর কোনো সূত্র তোমাকে ভিন্নতা প্রদর্শন করবে না, শুধু একটা সূত্র আছে, সেটা হচ্ছে উৎকেন্দ্রিকতা। তাহলে এই সূত্রটা যদি তুমি ভিন্নতা মনে রাখতে পারো, আর সবগুলা উপবৃত্তের যা সূত্র ঠিক অধিবৃত্তের সেম সূত্র। তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন দেখো উৎকেন্দ্রিকতা, তাহলে কি হবে? উৎকেন্দ্রিকতা ইকুয়াল টু কি হবে বলতো? এ বড় হলে এ স্কোয়ার নিচে থাকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা রুট হবে, উৎকেন্দ্রিকতা গেল। আবার প্রধান অক্ষ বা আর অক্ষের দৈর্ঘ্য, আমরা ওইখানে উপবৃত্তির ক্ষেত্রে বলছিলাম বৃহৎ অক্ষ। বৃহৎ অক্ষ যখন এক্স অক্ষ বরাবর ছিল তখন আমরা বলছিলাম 2a, ক্ষুদ্র অক্ষ বলছিলাম 2b। ঠিক এইটার ক্ষেত্রে যেটা আমরা ওখানে বৃহৎ অক্ষ বলছি, এখানে বলবো এটা প্রধান অক্ষ বা আর অক্ষ। এই জিনিসটা তোমার ভাষাটা মনে রাখতে হবে। তাহলে আর অক্ষ দৈর্ঘ্য কি হবে বা প্রধান অক্ষের দৈর্ঘ্য 2a। ওইখানে যেটা আমরা ক্ষুদ্র অক্ষ বলছিলাম, এখানে বলবো অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য। মানে ক্ষুদ্র অক্ষটা আমরা কি দিয়ে বলবো? অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য। ক্ষুদ্র অক্ষ না বলে আমরা কি বলবো? অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য। সেটা কত হবে বলতো? 2b এই চিত্রের ক্ষেত্রে। আবার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আমরা বলছিলাম যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যে বড় সে নিচে থাকে, আবার যে ছোট সে উপর, তার স্কয়ার উপর হবে। ঠিক এই সূত্রটাই। তাহলে দেখো তো, এই যে আমরা কিছু সূত্র যে বের করে তোমাদের দেখালাম, এই সূত্রগুলোর মধ্যে তোমার কোনো প্রবলেম আছে কিনা। তাহলে এই কার্পের ক্ষেত্রে সবগুলো সূত্র তোমরা আরেকবার বলি আমরা। তাহলে উপকেন্দ্রীয় স্থানাঙ্ক কত হবে? প্লাস মাইনাস এই কমা 0। নিয়ামকের সমীকরণ x ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই e। উৎকেন্দ্রিকতা ইকুয়াল টু কি হবে বলতো? a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। প্রধান অক্ষ বা আর অক্ষের দৈর্ঘ্য 2a, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 2b, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b স্কয়ার বাই a। এটা কখন? x অক্ষ বরাবর এই চিত্রটা হলে। যদি তার ভিন্ন চিত্রটা প্রদর্শন করতো তাহলে সূত্রগুলো কি হইতো খেয়াল করো। তাহলে আমরা এখন এটা মুছে দিচ্ছি। যদি আদর্শ সমীকরণটা এইটা না মিন করে যদি এইটা মিন করতো তাহলে সূত্রগুলো কি হইতো খেয়াল করে একটু, তোমরা তাহলে বুঝতে পারবে। আমি এইভাবে দিলাম, সরি, ধরো তোমাদের বোঝানোর জন্য আমি এইভাবে দিচ্ছি। এইভাবে একটা কার্ভ যাবে, এটা যদি একটা এস হয়, এটা একটা এস প্রাইম, এটা একটা নিয়ামক রেখা, এটা একটা নিয়ামক রেখা। বুঝতে পারছো কিনা? আচ্ছা, তাহলে এখানে এস, এখানে এস প্রাইম, এটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক, এটা নিয়ামক রেখা। তাহলে এই ক্ষেত্রে এই কোশ্চেনটা কি হয়ে যাবে বলতো? y স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু 1, যেখানে কি হবে b গ্রেটার দেন a। সেই ক্ষেত্রে চিত্রটা হবে এই বরাবর। বুঝতে পারছো কিনা? ওই চিত্রটা যদি বুঝো এই চিত্রটা তোমরা বুঝতে পারবা। তাহলে এই ক্ষেত্রে চিত্রটা হয়ে যাবে এইটা। আর প্রথম যেটা দেখাচ্ছি সেটা দেখছো। সেই ক্ষেত্রে তোমার সূত্রগুলো কি হবে সেটা দেখো। উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস এই জায়গায়, এ জায়গায় হবে, শুধু মনে রাখো এ জায়গায় হবে বি, যেখানে যেখানে এ আছে সেখানে হবে বি। যেহেতু চিত্রটা কি ওয়াই অক্ষ বরাবর সেহেতু বি হবে। আর এ জায়গায় হবে বি, আর হচ্ছে এক্স এর জায়গায় হবে ওয়াই। এই দুইটা পরিবর্তন হবে যদি এই চিত্রগুলো হয়। তাহলে এ এর জায়গায় হবে কত? বি, এক্স এর জায়গায় হবে ওয়াই। তাহলে বসাও। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত আছে? প্লাস মাইনাস এই, এবং তাদের কি হয়ে যাবে? ওয়াই এর মানগুলো এক্স এর মধ্যে আসবে, এক্স এর মানগুলো ওয়াই এর মধ্যে চলে যাবে। তাহলে দেখো তো এই সূত্রটা কত হবে? এই সূত্রটা হবে এক্স অক্ষ বরাবর 0, ওয়াই অক্ষ বরাবর প্লাস মাইনাস বি। দেখো বুঝতে পারছো কিনা? ঠিক তদ্রূপ ভাবে এটা কত হবে? এক্স এর জায়গায় ওয়াই, এর জায়গায় কত হবে? বি। তাহলে আমাদের নিয়ামকের সমীকরণ শেষ। উৎকেন্দ্রিকতা এখানে কে বড় ছিল? এ বড় ছিল। এখন কে বড়? বি বড়। তাহলে এখানে বি স্কয়ার হবে, এখানে কি হবে? বি স্কয়ার, এখানে হবে এ স্কয়ার। বুঝতে পারছো কিনা? ঠিক তদ্রূপ ভাবে প্রধান অক্ষ বা আর অক্ষ এখন কে হবে? এর জায়গায় 2b হবে, আর এখানে কে হবে? 2a হবে। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে বলো তো? এখানে বি হবে, এখানে এ হবে। দেখো এই সূত্রগুলা একবারে সেম সূত্র। তোমরা যদি বুঝতে পারো তাহলে আশা করি একটা প্যাটার্ন যদি তোমরা মনে রাখো, অন্য সূত্রগুলো তোমরা এমনিই পারবে। এখন আরেকটা এখানে সূত্র, আর আমরা যেহেতু জায়গা ছিল না এখন বলছি, যদি তোমাকে বলতো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত, তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত হবে বলতো? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে এ, আমরা প্রকাশ করছিলাম শীর্ষবিন্দু কি দিয়ে প্রকাশ করছি? এ ইকুয়াল টু প্লাস মাইনাস a, 0। কখন এটা? যখন এ বড় আর বি বড় হলে কি হবে? আবার বি বড় হলে এই সমীকরণের ক্ষেত্রে কি হবে বলতো? এই সমীকরণ করতে হবে 0 প্লাস মাইনাস বি।
তাহলে আশা করি তোমরা এই সূত্রগুলো বুঝতে পারছো। এইভাবে তুমি যত সূত্র আছে সবগুলো সূত্র তোমরা ক্যালকুলেট করতে পারবে। চলো আমরা এখন এই সূত্রগুলো ব্যবহার করে তুমি কিভাবে ম্যাথগুলো সলভ করবে সেটা আমরা দেখব। তাহলে আমাদের সাথে তাহলে এটা আমরা মুছে দিচ্ছি। তাহলে দেখো আমরা একটা অঙ্ক সলভ করবো, যে এখানে দেওয়া আছে 9x² - 16y² = 144 হলে নিয়ামক রেখা, উৎকেন্দ্রিকতা, আর অক্ষ, অনুভূমিক অক্ষ এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তোমাকে নির্ণয় করতে হচ্ছে। দেখো এই অঙ্কটা একদম সহজ, যারা সূত্রগুলো বুঝতে পারবা তাদের এই অঙ্কগুলো করতে 30 সেকেন্ড সময় লাগবে, এর বেশি লাগবে না। আর যারা সূত্রগুলো না বুঝবা এবং সূত্রগুলো মুখস্থ যারা না করবা তারা পারবে না। তাহলে চলো আমরা সলিউশন চলে যাই। তাহলে সলিউশন, এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, কি দেখো, গিভেন দ্যাট কি দেওয়া আছে, গিভেন দ্যাট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 9x² 16y² = কত বলো তো, 144। তাহলে 144 যদি হয়, আমরা আমাদের আদর্শ সমীকরণ আমরা জানি না কোনটা হবে, তবে দেখি কোনটা হয়। তাহলে এইটা যদি আমরা এখানে নিয়ে আসি 9x² তারপরে 16y² 144 ভাগ 144 ভাগ = 1। তাহলে এইটা যদি আমরা কাটাকাটি করি, x² 9 দিয়ে 144 কাটতে হবে 16 দিয়ে কাটলে হবে 9। তাহলে দেখো তো এখানে কে বড়, এ বড় না বি বড়? আদর্শ সমীকরণের সাথে আমরা কম্পেয়ার করলে দেখি যে এই সমীকরণটা এইটার সাথে মিলে গেছে। তাহলে আমাদের এখানে কেন a > b, এখানে a এর মান হচ্ছে 4 আর b এর মান হচ্ছে কত, 3। কারণ এখানে আমরা যদি এটার সাথে তুলনা করি, a² = 16 বা a = 4, b² = 9 বা b কত, 3। এখানে a এর মান হচ্ছে 4, b এর মান হচ্ছে 3। এখন আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে আমাদের যে কাঙ্ক্ষিত মান চাইছে, তাহলে আমরা কি পাইলাম, a² এর মান কত পাইছি 16, b² এর মান 9। তাহলে আমরা কার সূত্র ফেলবো, a > b, যেহেতু এখানে a বড় সেহেতু আমরা এই সূত্রগুলো ফেলবো। ওকে, তাহলে আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত যে যা ফলাফল চাইছে সেগুলো আমরা নির্ণয় করব। তাহলে a² এর মানটা আমরা লেখো, a² এর মান পেয়েছি কত আমরা 16 বা a এর মান 4, b² এর মান পেয়েছি 9, তাহলে b এর মান 3। এখন দেখো আমরা প্রথম যে কোশ্চেন চাইছিল নিয়ামকের সমীকরণ, তাহলে a > b। তাহলে প্রথম কোশ্চেন নিয়ামকের সমীকরণ কি হবে, নিয়ামকের সমীকরণ হবে x = ±a/e। এখন e এর মান নির্ণয় করতে হবে। তাহলে a এর মান তো আমাদের জানাই আছে, তাহলে e যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা পেয়ে যাব। তাহলে যেহেতু a বড়, তাহলে কি হবে, a বড়, a² + b² a²। তাহলে এইটাকে আমরা দেখো তো এভাবে লিখতে পারি 1 + b²/a²। তাহলে দেখো এখান থেকে আমরা যদি b² মান কত আছে 9, a² মান আছে b² মান 9, a² মান আছে 16। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাবো 25/16 তাহলে করলে 5/4। তাহলে উৎকেন্দ্রিকতার মান কত হচ্ছে 5/4। তাহলে এখানে এর মান বসাও, উৎকেন্দ্রিকতার মান বসাও, যেটা পাবো সেটা হচ্ছে নিয়ামকের সমীকরণ। তাহলে নিয়ামকের সমীকরণ উৎকেন্দ্রিকতা কত পাইছি আমরা 5/4। তাহলে 5/4 যদি আমরা বসাই এখানে, তাহলে কি হবে বলতো, ± এর মান হচ্ছে 4 আর এটা হচ্ছে 5/4। তাহলে এটা যা হবে সেটা হচ্ছে আমাদের নিয়ামকের সমীকরণ। ক্লিয়ার? আবার প্রশ্ন করছে উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা। তাহলে উৎকেন্দ্রিকতা আমরা বের করে ফেলছি। তাহলে দ্বিতীয় নম্বর কোশ্চেনের উৎকেন্দ্রিকতার মান কত, 5/4। তাহলে উৎকেন্দ্রিকতা কত আছে, উৎকেন্দ্রিকতা 5/4, যেটা আমরা কেবল নির্ণয় করলাম 5/4। শেষ। তৃতীয় নম্বর কোশ্চেন কি বলছে বলতো, উৎকেন্দ্রিকতা = 5/4। আর অক্ষ, এখানে কে বড়, এ বড়। তাহলে তৃতীয় নম্বর কোশ্চেনে আর অক্ষ কি হবে, আর অক্ষ মানে প্রধান অক্ষ, অক্ষ হবে 2a। তাহলে এর মান কত এখানে 4, তাহলে হবে 8। ঠিক চতুর্থ নম্বর কোশ্চেন কি বলছে, অনুবন্ধী অক্ষ কত হবে 2b, b এর মান কত আছে 3 অর্থাৎ 6। তাহলে দেখো আর অক্ষ আমরা বের করলাম, অনুবন্ধী অক্ষ বের করলাম, তারপরে শেষে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে কে বড় আছে এটা বুঝতে পারছি কিনা, এগুলো কোনো ঝামেলা নাই। আবার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র কি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র হচ্ছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র হচ্ছে
লম্বের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে ধরো কে বড় এ বড়, এ নিচে 2b²/a। তাহলে এখানে আমরা যদি মান বসাই, b² মান কত 9, a² মান কত আছে 4 এর মান, তাহলে এটা 18/4, তাহলে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো। আমরা নেক্সট ক্লাসে আরও কঠিন কিছু ম্যাথ নিয়ে আসবো, উপবৃত্তের অধিবৃত্তের। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবা, যেন এই ক্লাসগুলো তোমরা দেখে উপকৃত হতে পারো এবং এই অধিবৃত্ত, উপবৃত্ত এবং পরাবৃত্ত সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার ধারণা হয়। এবং আমরা যে আগে যে ক্লাসগুলো করাইছি আমরা লিঙ্ক দিয়ে দিব। আর যদি লিঙ্ক দিতে ভুলে যাই, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আমি চ্যানেলের নামটা লিখে দিচ্ছি, আমাদের চ্যানেলের নামটা হচ্ছে HSC বাংলা মিডিয়া, এটা আমার চ্যানেলের নাম। এটা তো তোমরা দেখবাই। আর আমার সাথে যদি কোনো কন্ট্যাক্ট করতে হয়, যে কোনো বিষয়ে তোমাদের জন্য প্রবলেম থাকে, তাহলে রবিন আহমেদ জুয়েল হচ্ছে আমার মেসেঞ্জার। তোমরা চাইলে ফেসবুকে আমাকে নক করতে পারো, যে কোনো প্রবলেম আমি তোমাদেরকে সলভ করে দেবো। ক্লিয়ার? তাহলে রবিন আহমেদ জুয়েল, এটা হচ্ছে মেসেঞ্জার গ্রুপ। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই নক করবা। শুধু পড়ার যে কোনো বিষয় জানার জন্য তোমরা তোমাদের যে কোনো সময় আমাদের কাছে তোমরা কমেন্ট করে লক করতে পারবা। তো তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের জন্য আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।